ডকুমেন্টারি করার শখটা আমার সেই ছোটোবেলা থেকেই। একটু বড় হয়ে পড়াশোনার পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ডকুমেন্টারি ভিডিও আপলোড করতাম। প্রায় বছর পাঁচেক পরিশ্রম করার পর চ্যানেলটা বেশ বড় হয়ে ওঠে। এখন আমি পুরোপুরি একজন ডকুমেন্টারি ভিডিও নির্মাতা। দর্শকদের কথা মাথায় রেখে আমি ছুটে যাই বিভিন্ন পুরাতন জায়গায়। আমার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলি সেই জায়গার সকল তথ্য। আজকে চলেছি ধুমধুমিয়া রাজবাড়িতে। ট্রেন থেকে নেমে রীতিমতো অবাক হয়ে গেলাম। আশেপাশে একটাও লোকের দেখা নেই, যার কাছে গ্রামটা সম্পর্কে একটু জিজ্ঞেস করব। হঠাৎ একটা মাঝবয়সী লোককে দেখলাম। এই যে শুনুন। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। আসলে আমি শহর থেকে এসেছি, এখানে ধুমধুমিয়া গ্রামে যেতে চাই। আমি তো ঠিক চিনি না, আপনি যদি দয়া করে আমাকে পথটা দেখিয়ে দিতেন। ও, ধুমধুমিয়া গ্রাম। আচ্ছা, আপনি কে বলুন তো? আপনাকে তো এই গ্রামে আগে কখনো আসতে দেখিনি। আমি আসলে ডকুমেন্টারির কাজ করি, এই কারণেই আমাকে এই গ্রাম ও গ্রাম ছুটে বেড়াতে হয়। বলতে পারেন সেই কারণেই আমার এই ধুমধুমিয়া গ্রামে আসা আজ। কি বললেন? ডকুমেন্টারি? সেটা আবার কি? এমন তো কিছু বাপের জন্মে শুনিনি বাবু। আসলে এটা এক ধরনের ভিডিও, আমি এই ক্যামেরা দিয়ে ভিডিও বানাই। আপনি আমাকে ওই গ্রামে যাওয়ার পথটা দয়া করে বলে দিন না। আমি তো ওই গ্রামেই যাব, আপনি বরং আমার সাথেই আসুন। লোকটা এই বলে হাঁটতে শুরু করে। আমি আর দেরি না করে তাকে অনুসরণ করি। লোকটার সাথে কথা বলে যা বুঝলাম, বেশ অদ্ভুত প্রকৃতির লোক। শুরুতে বলে দিলেই হতো সে ধুমধুমিয়া গ্রামে যাবে, শুধু শুধু কথা বাড়ালো। এর আগে যতগুলো গ্রামে গিয়েছি তার ভিতরে এতটা নির্জন গ্রাম আমি আগে কখনো দেখিনি। গ্রামীণ মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি, অথচ একটা লোকও আমার সামনে পড়ছে না। বেশ অনেকটা সময় আমরা নিশ্চুপভাবে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু নীরবতা আমার পাশ থেকে লোকটাই ভাঙলো। আমার নাম মহানন্দা, ধুমধুমিয়া গ্রামে আমার বাড়ি। তা ওই গ্রামে আপনি কার বাড়িতে যাবেন? আমি ধুমধুমিয়া রাজবাড়িতে যাব। আপনি ভালোভাবে ওই বাড়িটা সম্পর্কে জেনে শুনে এসেছেন তো? আমি যতদূর শুনেছি ওই বাড়িটা অনেকটা পুরাতন। আচ্ছা, হঠাৎ করে আপনি এমন একটা প্রশ্ন কেন করলেন বলুন তো? আসলে ওই বাড়িতে খুবই এক বৃদ্ধ মহিলা থাকে, কিন্তু সে যে কত বছর ধরে ওই বাড়িতে আছে সেটা কেউ জানে না। সবাই বলা বলি করে তার বয়স কমপক্ষে 200 বছর। বেশ ভালো বলেছেন, বেশ মজার মানুষ আপনি। গ্রামের কেউ ওই রাজবাড়িতে ঢোকে না। আপনি যাচ্ছেন যান, তবে একটু সাবধানে থাকবেন। লোকটার কথা আমি প্রায় হেসেই উড়িয়ে দিলাম। রাজবাড়ির প্রধান গেটটা দূর থেকে দেখিয়ে লোকটা চলে গেল। আমি একাই গেটটা ঠেলে ঢুকে পড়লাম রাজবাড়িতে। পুরাতন হয়ে গেলেও রাজবাড়িতে প্রাচুর্যের ছাপ এখনো স্পষ্ট। দেয়ালে দেয়ালে এত সুন্দর নিখুঁত ডিজাইন আমি আগে কখনো দেখিনি। তড়িঘড়ি তখনই ক্যামেরাটা ওপেন করে ফেলি। ঠিক তখনই চিকন একটা গলা ঘরের ভিতর থেকে ভেসে আসে। তাকিয়ে দেখতে পাই একটা সাদা কাপড় পরা বৃদ্ধ মহিলা। কে তুমি বাচ্চা? কিছু না বলে আমার বাড়িতে ঢুকে পড়েছো যে? আগে আমি শহর থেকে আসলাম, আপনাদের বাড়ির অতীত ইতিহাস তুলে ধরতে চাই। এতে করে মানুষ এই বিখ্যাত রাজবাড়ি সম্পর্কে অনেক বেশি করে জানতে পারবে। বেশ বেশ, এমনিতে তো আমার বাড়িতে একটা লোকও কখনো আসে না, তুমি এসেছো বড় ভালো হয়েছে। এই বাড়িতে আর কেউ থাকে না? না রে বাচ্চা, আমি একাই থাকি। আসো আমার সাথে ঘরের ভিতরে আসো। বৃদ্ধ মহিলার উষ্ণ অভ্যর্থনায় বড় ভালো লাগলো আমার। এমন একটা আলাপি নরম ভদ্র স্বভাবের বৃদ্ধাকে নাকি গ্রামের সবাই এক ঘরে করে রেখেছে।
আমার মতে এটা একটা বড়ই অন্যায়। বাড়ির বাইরের মতো ভিতরের অবস্থা খুব ভয়াবহ। প্রতিটা চেয়ার টেবিলে ধুলো পড়ে পুরু হয়ে আছে। কোনো মতে একটা চেয়ার মুছে আমাকে বসতে দিল। তুমি বাচ্চা এখানে বসো, দেখতেই পাচ্ছ চারিদিকে সবকিছু অগোছালো, একা মানুষ, বুঝতেই তো পারছো। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে বেশ আছি। আচ্ছা, আপনি এ বাড়ির কে হন? আই মিন, আপনার সাথে এই বাড়ির সম্পর্ক কি? আমি কথাটা শেষ না করেই বৃদ্ধা একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তার মনের ভিতরে জমে থাকা কিছুটা কষ্ট যেন মুখের উপর ফুটে উঠেছে। বিষয়টা আমার চোখে আড়ালো না। পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বলল, আমি এই রাজবাড়ির রানী। আচ্ছা, তুমি এই বাড়িতে কতদিন থাকবে? না না, আমি বেশি দিন থাকবো না। আমার কাজটুকু শেষ হয়ে গেলেই আমি কাল সকালেই চলে যেতে পারি। আসলে আমাকে এই বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে। বেশ বেশ, আমি সব বলবো, কিন্তু তুমি তো এখন অনেক ক্লান্ত। আপনি চাইলে এখন বলতে পারেন। যত তাড়াতাড়ি শুনতে পারবো আমি তত তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে যেতে পারবো। তাহলে শোনো, আমি মহারাজ আদিত্য নারায়ণের একমাত্র রানী। হঠাৎ করে ভয়াবহ কলেরা রোগে রাজবাড়ির সব সদস্যরা এক এক করে মারা যায়। আমি একটা কথা শুনেছি, গ্রামের মানুষ নাকি বলা বলি করে আপনার বয়স 200 বছরেরও বেশি। মানুষ তো কত কিছুই বলে, সব কথা কি আর বিশ্বাস করতে হয় রে বাচ্চা? সবাই কলেরায় মারা গেল, অথচ আপনি এখনো বেঁচে আছেন। বড়ই আশ্চর্য। বৃদ্ধা মালিনী আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ কথাটা চেপে গেল। কিছুক্ষণ নিশ্চুপভাবে ঢ্যাপ ঢ্যাপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, শোনো বাচ্চা, আমাকে এক্ষুনি জরুরি একটা দরকারে বাইরে যেতে হবে। ফিরে এসে তোমাকে বাকি সব বলবো। ঠিক আছে, আপনি যান, আমি এখানে অপেক্ষা করব। সাবধান বাচ্চা, তুমি ঘরের সব জায়গায় যেতে পারো, কিন্তু ভুলেও ওপরের কোনো ঘরে যাবে না। আচ্ছা আচ্ছা, আমি কোথাও যাব না। টেবিলের উপরে একটা ছোট হেরিকেন রাখা। তার আলোটা কমিয়ে দিয়ে বুড়ি আস্তে আস্তে হেঁটে অন্ধকারের বাইরে মিলিয়ে যায়। আমি কাঠ হয়ে একা একা এখানে বসে রইলাম। এমনিতেই এর থেকেও ভয়াবহ পরিবেশে আমি একা একা থেকেছি, আমার কখনো ভয় করেনি। তবে এই জায়গাটা সত্যিই আমার একটু ভয় ভয় লাগছে। এই বৃদ্ধা মহিলাটি বড়ই অদ্ভুত। তার চাউনি, কথাবার্তার ধরন সব কিছুই যেন কেমন অন্যরকম। বড়ই অস্বস্তি লাগছে এই বাড়িতে। তাড়াতাড়ি কাজটা শেষ করেই ভালোই ভালোই ফিরে যেতে পারলেই হলো। খোকা ঘুমালো পাড়া চুরালো বর্গি এলো এসে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। একটা চাপা কান্নার সাথে বাচ্চাকে ঘুম পাড়ানোর গান ভেসে এলো রাজমহলের উপরের ঘর থেকে। কান্নার শব্দটা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। অন্ধকারের এই শব্দটা যেন আমাকে আরো বেশি করে আষ্টে পেষ্টে ধরছে। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। বৃদ্ধ মালিনীর সব কথা ততক্ষণে মাথা থেকে উড়ে গিয়ে আমার মাথায় তখন একটাই চিন্তা, উপরের ঘরে নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে, তাকে আমার বাঁচাতে হবে। এক ছুটে সে ধরে উপরের ঘরে চলে গেলাম। আশেপাশে তো কোনো লোকজন দেখতে পাচ্ছি না। এই একটা মাত্র ঘর, সেটাও আবার তালা বন্ধ। তাহলে কান্নার শব্দটা কোথা থেকে ভেসে এলো? আর এতক্ষণ বাচ্চাকে ঘুম পাড়ানোর গানেই বা কে গাইলো? ঠিক এই সময় হঠাৎ করে বন্ধ দরজাটা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে।
তার সাথেই ঘরের ভিতর থেকে ভেসে আসে একটানা কান্নার শব্দ। কে? ভিতরে কে আছেন? আপনি কি কোনো বিপদে পড়েছেন? কথা বলুন। কান্নাটা কিছুতেই থামছে না। আমার শরীরের সমস্ত রক্ত ততক্ষণে গরম হয়ে উঠছে। পা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে দরজাটাকে ভেঙে ফেললাম। ঘরের ভিতরে ঢোকার সাথে সাথেই দেখলাম একটা আংটি গড়িয়ে এসে আমার পায়ের সামনে এসে থেমেছে। আংটি? এটা কোথা থেকে গড়িয়ে এলো? আংটিটা তোলার জন্য আমি যখনই নিচে ঝুঁকলাম, ঠিক তখনই দেখতে পেলাম একটা ছোট চিরকুট। সেখানে ছোট ছোট করে কিছু একটা লেখা আছে। আমি চিরকুটটা হাতে তুলে নিই। বাইরে থেকে তখন নরম চাঁদের আলো আসছিল। সেই আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম লেখাগুলো। হয়তো কিছুক্ষণের ভিতরে আমার মৃত্যু হবে। আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল। আর এই কাজটা কে করেছে সেটাও বেশ ভালো করেই জানি। মহারাজের ছোট রানী মালিনী ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। চিরকুটের শেষ লাইনটা পড়ার সাথে সাথে আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। অন্ধকারের ভিতরেও আমি অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পিছনে তাকাতেই রীতিমতো চমকে উঠলাম। আমার পিছনে দাঁড়িয়ে আছে বৃদ্ধা মালিনী। তার দুই চোখ আগুনের গোলার মতো জ্বলছে। তোকে ওপরের ঘরে আসতে আমি এতবার বারণ করলাম, তুই আমার কথা শুনলি না। আপনি তো আমাকে মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন আপনি মহারাজের একমাত্র রানী, কিন্তু এই চিঠি পড়ে আমি জানতে পারলাম আপনি তো মহারাজের ছোট রানী। সবই যখন জেনে ফেলেছিস তখন তোকে তো আর বাইরে যেতে দেওয়া যায় না। এই অজানা কথাগুলো আমি কিছুতেই সবাইকে জানতে দেব না। ঠিক এই সময় আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি হয়ে কোনো এক অস্পষ্ট দেহ আমার পাশে এসে দাঁড়িয়েছে। তুই না বললেও আমি তোকে সব কথা বলে দেব। এত বছর পরে আমি একটা সুযোগ পেয়েছি। শালিনী দিদি, তুমি? হ্যাঁ, আমি রে, আমি যাকে তুই নিজের হাতে বিষ খাইয়ে মেরেছিস। কিন্তু কেন? এমন নির্মম হত্যাকাণ্ড ঘটনার পিছনে কি এমন কারণ ছিল? আমি ছিলাম এই রাজমহলের রানী, আর এই চন্দ্রা হলো আমার দাসী। মহারাজের প্রতি এই চন্দ্রার নোংরা লালসা ছিল। ছলে বলে কৌশলে মহারাজকে বিয়ে করতে চাইতো, কিন্তু ওর প্রতি মহারাজের এতটুকু পরিমাণ মোহ ছিল না। কিছুদিন পরে আমি সন্তান সম্ভবা হই। তখন ওই চন্দ্রার রাগ ক্ষোভ দুটোই অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। আমার সন্তান জন্মানোর সাথে সাথে মহারাজকে বশ করে তাকে বিয়ে করে এমন একটা ঘৃণা কাজ করতে একবারও হাত কাঁপলো না? কিন্তু এরপর আপনাকেই বা মারলো কেন? মহারাজ ওকে বিয়ে করার পরে চন্দ্রা পুরোপুরি পাল্টে যায়। ও আমার বাচ্চাটাকে মেরে ফেলে। তখন আমি পাগল হয়ে যাই। কিছুদিন পরে খাবারের সাথে বিষ মিশিয়ে আমাকেও মেরে ফেলে। মহারাজ এই দুঃখ সহ্য করতে পারেন। এক রাতে চন্দ্রার বুকে তলোয়ার বিঁধিয়ে দিয়ে ওকে হত্যা করে। সেই রাতে মহারাজও আত্মহত্যা করে। এরপর চন্দ্রা এক অবাস্তব দেহ ধারণ করে বছরের পর বছর এখানেই বসে থাকে, আর আমার আত্মা এই আবদ্ধ ঘরে বন্দী হয়ে থাকে। অথচ ইনি আমাকে এই রাজমহল সম্পর্কে একটা ভুল ইতিহাস শুনিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি গোটা জাতির সামনে এই বাড়ির সত্যটা তুলে ধরবো। আমি কিছু বুঝে ওঠার আগেই মালিনীর একটা হাত এসে আমার গলা সজোরে চেপে ধরে। ঘর ঘর করে তার গলা থেকে একটা শব্দ বেরিয়ে আসে। এই বাড়ির অতীত আমি কাউকে জানতে দেব না, কাউকে না। কেউ যদি এই অতীত জেনে ফেলে তাকেও আমি শেষ করে ফেলবো। ছেড়ে দিন আমায়, বাঁচান, কেউ বাঁচান আমায়।
শ্বাসরোধ হয়ে যাওয়ায় আমি রীতিমতো হাত পা ছুঁতে লাগলাম। মালিনীর দিকে এক পলক তাকাতেই ভয়ে রীতিমতো আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। মালিনীর দুই চোখ ঠিকরে গওয়ার থেকে বেরিয়ে আসে। আমার হাত পা কাঁপতে কাঁপতে ক্যামেরাটা মাটিতে ধপ করে পড়ে গেল। চোখের সামনে একটু একটু করে অন্ধকার নেমে আসছিল। আমি বুঝতে পারলাম আমাকে বাঁচাতে এখানে কেউ আসবে না, আর কয়েক সেকেন্ডের ভিতরেই আমার মৃত্যু হবে। ঠিক তখনই একটা জোরের মতো ঝাপটা এসে লাগলো মালিনীর গায়ে। মালিনী ছিটকে গিয়ে পড়লো দেয়ালের উপর। শালিনীর ছায়ামূর্তিটা আস্তে আস্তে এগিয়ে গেল মালিনীর দিকে। তারপর সেটা মালিনীর দেহের সাথে মিলিয়ে গেল। জ্বালিয়ে দাও, এই গোটা বাড়িটা জ্বালিয়ে দাও। এত অপমান গ্লানি আমি আর সহ্য করতে পারছি না। আর আমার কথা শোনো, এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। পকেটেই দেশলাই বাক্সটা ছিল। কোনো রকমে তার একটা কাঠি জ্বালিয়ে ছুঁড়ে মারলাম ওদের দিকে। তারপর প্রাণপণে ছুটে রাজভবন থেকে বেরিয়ে গেলাম। এই কাহিনীর ডকুমেন্টারি বানানোর আগে আমি অন্তত 5 বার